বাংলাদেশের যে কয়টা পুরস্কারের মধ্যে অন্যতম ২১ পদক, তার মধ্যে একটি। গতকাল প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ২০২৫ সালে ৭ জনকে ২১ পদকে সম্মানিত করেছেন। এই ৭ জনের মধ্যে ৫ জনই হচ্ছে মৃত, অর্থাৎ এদের জীবদ্দশায় এরা কেউ তার কাজের স্বীকৃতি পায়নি, অথবা তিনি যে অবদান রাখছেন এই রাষ্ট্র তার অবদানকে খাটো করে দেখেছে, অথবা তার অবদানকে কোনোভাবে অস্বীকার করেছে, অথবা সব কিছু জানার পরেও তাকে সম্মানিত করে নাই। এজন্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর একটা কথা আছে, যেই জাতি জ্ঞানীকে সম্মান করতে জানে না সেই জাতির মধ্যে জ্ঞানী লোক জন্ম নিবে না। তা আমরা কি সেই জাতির মধ্যে পড়ে গেলাম? যেই ৭ জন মানুষ মারা যাওয়ার পর তাদেরকে এই মরণোত্তর পুরস্কার ভূষিত করছে, তাদের মধ্যে একজন হচ্ছেন ডক্টর জামাল নজরুল ইসলাম। আজকে মূলত আমি তার বিষয়ে কথা বলার চেষ্টা করব। ডক্টর জামাল নজরুল ইসলাম সম্পর্কে আমি অনেক আগেই পড়াশোনা যতটুকু পারছি আমি করছি, তবে তার পড়া, তার চিন্তা বুঝা অনেক কঠিন। এখন এবার আসুন, এই ডক্টর জামাল নজরুল ইসলাম তিনি কে? ডক্টর জামাল নজরুল ইসলাম তিনি একজন উঁচু মানের শিক্ষক ছিলেন। তিনি কোথায় কোথায় শিক্ষকতা করছেন আমি একটু আপনাদেরকে তার শিক্ষকতার পরিচয়টা দেই, কোন কোন জায়গায় তিনি শিক্ষকতা করেছেন। তিনি লন্ডনের কিংস কলেজ এই জায়গায় শিক্ষকতা করছেন, কেমব্রিজের ইনস্টিটিউট অফ থিওরিটিক্যাল অ্যাস্ট্রোনমি এই বিভাগে শিক্ষকতা করছেন, আমেরিকার প্রিন্সটন ইনস্টিটিউট ফর অ্যাডভান্স স্টাডিজ এই বিভাগে শিক্ষকতা করেছেন, এবং ক্যালিফোর্নিয়ার কেলটন বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করেন। এবার আসেন, এই ভদ্রলোক 1980 সালে যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র 80-90-এর শতকে, তারা এই মহান শিক্ষককে চিনবেন, ডক্টর জামাল নজরুল ইসলামকে। তিনি এই পাশ্চাত্যের এত উঁচু উঁচু মানের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সময়, ওই সময় 1980 সালে যখন দেশের মানুষ ভাতের ভিক্ষা করত, ওই সময় লাখ টাকা বেতনের চাকরি ছেড়ে দিয়ে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাত্র 3000 টাকা বেতনে যোগদান করেন। তার উদ্দেশ্যটা কী ছিল? তার উদ্দেশ্যটা ছিল আমাদের দেশের শিক্ষা কাঠামো, আমাদের দেশের বিজ্ঞানকে, আমাদের দেশের গবেষণাকে বিশ্ব পরিমণ্ডলে নিয়ে যাওয়া। এবার আসেন, তিনি কি কি বই লিখছেন। তার বিখ্যাত বইগুলোর মধ্যে হচ্ছে রোটেটিং অ্যান্ড জেনারেল রিলেটিভিটি, The Ultimate Faith of the Universe, An Introduction to Mathematical Cosmology, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা, কৃষ্ণ বিবর, এগুলো হচ্ছে তার মৌলিক গ্রন্থ। তার এই মৌলিক গ্রন্থগুলো পাশ্চাত্যের অনেক বিশ্ববিদ্যালয়ে রেফারেন্স বই হিসেবে ব্যবহার হচ্ছে। দুঃখজনক হলেও সত্য, তিনি যে গণিতের শিক্ষক ছিলেন, আমাদের দেশের গণিত পড়ান এরকম শিক্ষকরা তার নাম জানেন না। এমনকি যেই ছাত্রটা গণিত পড়ে সেও তার লেখা বইগুলো পড়ে না বা জানেই না। কত দুর্ভাগা একটা জাতি আমরা। এবার আমরা আসি, তিনি আসলে তার বইতে কি বলতে চাইছেন।
তিনি তার বইতে বলতে চাইছেন 90-এর দশকে একটা থিম ছড়িয়ে পড়ে যে সারা পৃথিবীটা এক অচিরেই ধ্বংস হতে যাচ্ছে। তিনি তার গবেষণালব্ধে দেখিয়ে দিয়েছেন যে পৃথিবীটা ধ্বংসের পরিবর্তে এই মহাবিশ্ব প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে, মানে এটা আরও বড় হতে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে মহাবিশ্ব। তাত্ত্বিক কণা, কোয়ান্টাম ক্ষেত্রতত্ত্ব, মহাকাশ তত্ত্ব, আপেক্ষিকতার তত্ত্ব, এমনকি আইনস্টাইনের ম্যাক্সওয়েল সূত্র, নক্ষত্রের গঠন, মহাবিশ্বের তত্ত্ব, এইগুলো ছিল তার মৌলিক গবেষণা। তিনি অঙ্ক কষে কষে দেখিয়ে দিয়েছেন আগামী 100 বিলিয়ন বছরের মধ্যে আমাদের মিল্ক ওয়ের নক্ষত্রগুলোর মৃত্যু ঘটবে। এই যে তিনি অঙ্ক কষে কষে দেখিয়েছেন, এইটা করার জন্য তার কম্পিউটার, গবেষণাগার কিচ্ছু লাগে নাই। শুধুমাত্র গণিতের সূত্র ব্যবহার করে কাগজ কলম এবং মাথা খাটিয়ে তিনি এটা বাহির করে দিয়েছেন। মজার বিষয় হলো, নাসার বিজ্ঞানী স্টিফেন হকিং তিনি যখন নোবেল পুরস্কার পান, তিনি উল্লেখ করছেন যে আমার নোবেল পুরস্কার পাওয়ার পিছনে ডক্টর জামাল নজরুল ইসলামের বই ছিল প্রধান ভূমিকা হিসাবে তার বই আমাকে গবেষণায় উদ্বুদ্ধ করছে। আমাদের ভারতের পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী অমর্ত্য সেন তিনিও একটা কথা বলছেন যে জামাল নজরুল ইসলাম যদি বাংলাদেশে না থাকে, পাশ্চাত্যে থাকতেন, তাহলে অনেকের আগে তিনি নোবেল পুরস্কার পেতেন। এখন প্রশ্ন হলো, নোবেল পুরস্কার তো দূরের থাক, 2013 সালে তিনি মারা গেছেন। তার জীবদ্দশায় তিনি একটা 21শে পদক পেলেন না। 2024 সালে এসে আমাদের অন্তর্বর্তী সরকার তাকে 21শে পদকে ভূষিত করেছে। আমি সরকারের প্রতি কৃতজ্ঞ, তবে রাষ্ট্রের প্রতি আমি কেন যেন একটা অশ্রদ্ধা আমার চলে আসছে। এই জ্ঞানী মানুষদেরকে যদি আমরা তুলে না আনি, এই জ্ঞানী মানুষদেরকে যদি আমরা পুরস্কৃত না করি, তাহলে আমরা কাদেরকে পুরস্কার দিছি? কারা 21শে পদক পাওয়ার যোগ্য? আপনার একটা সন্তান তার জীবদ্দশায় তার পুরস্কারটা পেল না, মরণের পর যখন আমি তাকে গিয়ে বলি, এই যে দেখেন আপনার ছেলে এই পুরস্কারটা পাওয়া ছিল, তখন আপনার চোখ দিয়ে আনন্দের চেয়ে বেদনার আগুন বেশি বের হবে, কারণ আমার ছেলেটা তো তার পুরস্কার দেখে যেতে পারলেন না। এত বড় মাপের একজন বিজ্ঞানী তিনি ছিলেন। তিনি পাশ্চাত্যের সকল বিলাসবহুল জীবন ত্যাগ করে মাত্র 3000 টাকা বেতনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিনি যোগদান করছেন। মূলত তার নাম ছিল জামাল নজরুল ইসলাম। তিনি কেন নামটা হলো, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি তো তার বাউন্ডুলের আত্মকথা একটা গ্রন্থ আছে, সেখানে পড়লে জানবেন, তিনি ঘটনাক্রমে এই জামাল নজরুল ইসলামের বাড়িতে একবার বেড়াতে গেছেন। সম্ভবত তার বাবা ওই নজরুলের নামের সাথে সামঞ্জস্য রেখে তার নাম রাখছে জামাল নজরুল ইসলাম। আমাদের বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলাম যেরকম ধূমকেতুর মতো আবির্ভূত হয়েছে, জামাল নজরুল ইসলামও আমাদের শিক্ষার বিজ্ঞান জগতে একটা ধূমকেতু হয়ে আবিষ্কার হয়েছে, কিন্তু আমরা সেটাকে ধারণ করতে পারি নাই বলেই এটা আমাদের ব্যর্থতা, জামাল নজরুলের ব্যর্থতা নয়। সুতরাং যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের জ্ঞান থাকতে হবে, তাদের বুদ্ধি থাকতে হবে, তাদের বিবেচনা থাকতে হবে, জ্ঞানীদেরকে মূল্যায়ন করতে হবে। জ্ঞানীদেরকে সমাদর করলেই ওই রাষ্ট্রে জ্ঞানের আবির্ভাব হবে, জ্ঞানী মানুষ এগিয়ে আসবে, ত্যাগ স্বীকার করতে মানুষ চাইবে। যেই রাষ্ট্রে জামাল নজরুল ইসলাম
মৃত্যুর এত বছর পর 21-এর পদক পায়, সেই রাষ্ট্র কাঠামোটা কতটা পরিবর্তন করা দরকার এবং ওই রাষ্ট্র পরিচালকদের কতটা পরিবর্তন হওয়া দরকার, সেটা জনগণকেই বিচার করতে হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।